শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকসগুলোর উপরে ক্লাস করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ক্লাস করব, যেই বিষয়টার জন্য আমাদের দেশের, আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমরা কোন টপিকস এবং কি বিষয় নিয়ে কথা বলছি একটু লক্ষ্য করো। চিত্র দুইটা, তোমরা চিত্র দুইটা দেখলে বুঝতে পারবে এখানে আসলে কোন ঘটনাগুলো ঘটেছে। প্রথম চিত্রটা একটু লক্ষ্য করো, যে প্রথম চিত্রটাতে আমরা দেখি যে কিছুটা উঁচু ভূমি। এই উঁচু ভূমিতে আমরা দেখতেছি যে কিছুটা নালা নালা মতো আকৃতির হয়ে মাটিটা কেটে দূর দূরান্তে চলে গেছে, তাই না? অর্থাৎ এখানে কি হয়েছে? এখানে হয়েছে যে যখন মাটির উপর দিয়ে, এই উঁচু ভূমির উপর দিয়ে যখন মাটির উপর দিয়ে যখন পানি প্রবাহিত হয়েছে অথবা বায়ু প্রবাহিত হয়েছে, সেই সময় দেখা গিয়েছে কি, যে এই মাটিগুলো পানির ধাক্কায় অথবা বায়ুর দ্বারা কি হয়েছে, উড়ে অন্যত্র চলে গেছে। ফলে এইখানে কি হয়েছে, এখানে কিছুটা নিচু জায়গার সৃষ্টি হয়েছে, কিছুটা নালা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা আমরা দেখে থাকি যে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ক্ষয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে। ফলে এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাগুলো অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে বা এই জায়গাগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে। পরের চিত্র একটু দেখো। এটা গেল, আমরা দেখি যে ন্যাচারালি এরকম অনেক ঘটনা আমাদের সামনে পড়ে থাকে, অর্থাৎ প্রাকৃতিকভাবে এরকম অনেক ঘটনাই আমরা দেখে থাকি। কিন্তু আসলে মানুষও কিন্তু এরকম কাজের সাথে জড়িত রয়েছে। কিভাবে? একটু পরের চিত্রে লক্ষ্য করে দেখো। তোমরা নিশ্চয়ই দেখেছো, নদী, নালা, খাল, বিল বা বিভিন্ন জায়গা থেকে মানুষ কি করে, মাটিগুলোকে কেটে অন্য জায়গায় নেয়। বিশেষ করে ধরো যে বাসা বাড়ি বা অন্যান্য বিভিন্ন প্রকার কাজের জন্য তারা মাটি ব্যবহার করে, এবং প্রচুর পরিমাণে মাটি নদী, নালা, খাল, বিলের আশেপাশে থেকে বা নদীর তীরবর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম তারা মাটি কেটে ট্রাক বোঝাই করে অন্যত্র নিয়ে যায়। এতে কি হয়, ওই স্থানের মাটি অনুর্বর হয়ে পরে ওই স্থানের মাটি ক্ষয়প্রাপ্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই মাটি ক্ষয়প্রাপ্ত হওয়া অনেক অনেক মানে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ কি, যখন সাধারণত উপরের মাটিগুলো যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ বা বিভিন্ন প্রকার খনিজ পদার্থ পূর্ণ হয়ে থাকে, ফলে সেই সব জায়গায় সেই মাটিতে দেখা যায় যে ফসল ভালো হয়। কিন্তু যখন মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের মাটিগুলো উপরে উঠে আসে, অর্থাৎ নিচের মাটিগুলো যখন আলগা হয়ে যায়, তখন কিন্তু সেই মাটি ফসল উৎপাদনের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। অর্থাৎ কি, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদের জন্য যে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকার উপাদান, সাধারণত সেই উপাদানগুলো থাকে না। এবং এই সবগুলোর কারণে, যে ঠিক একই রকম কারণগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে তোমার কি, যে ভূমিধস ঘটে, নদী ভাঙন ঘটে, এরকম অনেক কাজ হয়ে থাকে এরকম ভূমিক্ষয়ের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি, দেখো, ভূমিক্ষয় এবং ক্ষয়রোধ। আজকে আমরা দেখব কিভাবে ভূমিক্ষয় হয় আর এই ভূমিক্ষয়ের কারণগুলো। দেখো, মুষলধারে বৃষ্টির সময় মাটির দিকে লক্ষ্য করো। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন তোমরা নিশ্চয়ই মাটির দিকে লক্ষ্য করেছ। মাটির দিকে দেখবে বড় বড় বৃষ্টির ফোঁটা যখন ভূপতিত হয়, তখন বৃষ্টির আঘাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং এতে পানি ঘোলা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন মুষলধারে বৃষ্টি হওয়ার সময় তোমরা দেখবে যে বড় বড় বৃষ্টির ফোঁটা যখন মাটির উপরে পড়ে, মাটির উপরে পড়লে মাটির সেই স্থানগুলোতে গর্ত হয়ে যায়, এবং সেই পানি যখন অন্যত্র প্রবাহিত হয় তখন তুমি দেখবে যে সেই পানি হচ্ছে ঘোলা, অর্থাৎ তাতে প্রচুর পরিমাণে মাটি মিশে যায়। দেখো, কাদা মিশ্রিত ঘোলা পানি
অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত হয়। কোন দিকে? অর্থাৎ তুলনামূলক নিচের দিকে, যেসব দিকে নিচ রয়েছে সেই সব দিকগুলোতে কিন্তু সেই অপেক্ষাকৃত ঘোলা মাটিগুলো, ঘোলা পানিগুলো বা কাদা মিশ্রিত পানিগুলো কি হয়? নিচের দিকে ধাবিত হয়। এভাবে বৃষ্টিপাতের সময় কাদা মিশ্রিত ঘোলা পানির মাধ্যমে ভূমিক্ষয় হয়ে থাকে। আবার ঝড় বাতাস বা ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করো। যদি ঝড় বাতাস বা ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করো, দেখবে বাতাসের বেগের সাথে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে। তোমরা দেখবে যে বাতাসের বেগের সাথে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে। বাতাসের বেগের সাথে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে। তোমরা অনেক সময় দেখেছো চর অঞ্চল বা যেসব অঞ্চলের ভূমিগুলো আলগা, অর্থাৎ যেসব অঞ্চলের তোমার ধরো যে গাছালি গাছপালা কম, বনভূমি কম, সেই সব এলাকায় যদি বায়ু প্রবাহিত হয় তাহলে তুমি দেখবে যে সেই বায়ু প্রবাহের সাথে এত পরিমাণে ধুলা উড়ে যাচ্ছে, মানে ধুলা মিশ্রিত বায়ু। দ্যাট মিনস যে বায়ু প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে মাটিকে নিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কি হয়? দেখো যে বাইরে, তুমি যদি এই সময় বাইরে থাকো তাহলে তোমার চোখে মুখে মাটির কণাগুলো আঘাত করবে। অর্থাৎ তুমি যদি এই বায়ু প্রবাহিত হওয়ার সময় যদি বাইরে থাকো তাহলে তুমি দেখবে তোমার চোখে মুখে মাটির কণাগুলো আঘাত করছে। অর্থাৎ বাতাস দ্বারাও ভূমিক্ষয় হয়। কি হচ্ছে? অর্থাৎ বাতাস দ্বারাও ভূমিক্ষয় হয়। এখন হয়তো বলতে পারবে যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকেই ভূমিক্ষয় বলে। তার মানে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ ভূমিক্ষয় কি। ভূমিক্ষয় হচ্ছে বিভিন্ন কারণে জমির মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াই হচ্ছে ভূমিক্ষয়। এবার আমরা দেখব ভূমিক্ষয়ের প্রকারভেদ। ভূমিক্ষয় কয় ধরনের হয়ে থাকে? শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, ভূমিক্ষয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয়। অর্থাৎ মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় এবং প্রাকৃতিক ভূমিক্ষয়। ভূমিক্ষয়কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছি। প্রাকৃতিক ভূমিক্ষয়, যেমন প্রাকৃতিকভাবে বিভিন্ন জায়গার ভূমিক্ষয় প্রাপ্ত হয়, সেটা আমরা বলে থাকি প্রাকৃতিক ভূমিক্ষয়। আর দেখে থাকি যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কি করতেছে, যে মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে ভূমিক্ষয় হচ্ছে, সেটা আমরা বলে থাকি হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। চিত্রটা একটু লক্ষ্য করো, এই চিত্রে দেখানো হয়েছে একটি প্রাকৃতিক ভূমিক্ষয়। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, এখানে দেখো এখানে কিছুটা উঁচু ভূমি, সেই উঁচু ভূমির দেখো এই নিচের অংশে দেখানো হয়েছে, নিচের অংশে দেখো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই যে নালা নালা মতো তৈরি হয়েছে, ভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে। আসলে এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে যখন বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সময় যখন বৃষ্টির পানি যখন গড়িয়ে গিয়েছে, তখন বৃষ্টির পানি এই সকল জায়গার মাটিগুলোকে সাথে করে নিয়ে চলে গেছে। এভাবে অর্থাৎ মাটিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে, অর্থাৎ এই উঁচু জায়গাগুলো থেকে নিচু জায়গাগুলোতে নিয়ে গেছে। এভাবে এই সব জায়গাগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে। এখানে শুধুমাত্র পানির প্রবাহের জন্য, মানে বৃষ্টির পানি প্রবাহের জন্যই যে ক্ষয়প্রাপ্ত হয় তা কিন্তু নয়। এখানে বাতাস প্রবাহিত হওয়ার জন্য এই সব জায়গার মাটি অন্যত্র চলে যেতে পারে। তাহলে এইভাবে যে প্রাকৃতিকভাবে যে ভূমির যে ক্ষয়গুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি প্রাকৃতিক ভূমিক্ষয়। দেখো, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত প্রাকৃতিক ভূমিক্ষয়ের অন্যতম কারণ। কি কি? বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত প্রাকৃতিক ভূমিক্ষয়ের অন্যতম কারণ। এগুলো চলার পথে, অর্থাৎ যেমন বায়ু প্রবাহের চলার পথে, পানি প্রবাহের চলার পথে, এগুলো চলার পথে ভূপৃষ্ঠের মাটির কণা বহন করে নিয়ে যায়। অর্থাৎ এগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন মাটির কণাগুলো কি করে? বহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। এই জন্য যে পরিমাণ মাটি ক্ষয় হয় তা খুবই সামান্য বা দৃষ্টিগোচর হয় না। অর্থাৎ এই যে প্রাকৃতিকভাবে বৃষ্টিপাত বা বায়ু প্রবাহের দ্বারা যে পরিমাণ ভূমির ক্ষয় হয়ে থাকে তা খুবই নগণ্য এবং দৃষ্টিগোচরে আমাদের দৃষ্টিতে আসে না নর্মালি।
হয়তো তাই ভূমির এই ক্ষয়কে বলা হয় স্বাভাবিক ক্ষয়। অর্থাৎ কি, ভূমির এই ধরনের ক্ষয়কে আমরা এই জন্য বলে থাকি হচ্ছে কি স্বাভাবিক ক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় মাটির গঠন প্রক্রিয়ারই একটি অংশ বলে বলা হয়। মানে প্রাকৃতিকভাবে যে ভূমিক্ষয় হয়ে থাকে তা আমরা বলে থাকি মাটির গঠন প্রক্রিয়ারই একটি অংশ বলে বিবেচনা করা হয়ে থাকে। মাটির গঠন ও ভূমিক্ষয়ের মধ্যে একটি ভারসাম্য রয়েছে। মাটির গঠন এবং ভূমিক্ষয়ের মধ্যে একটি ভারসাম্য রয়েছে। কিন্তু দীর্ঘকাল ভূমিক্ষয়ের ফলে কৃষিকাজ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। দীর্ঘ সময় যখন ভূমিক্ষয় হয় তখন কিন্তু কৃষিকাজ একটি বিপর্যয়ের মধ্যে পড়ে। দীর্ঘদিন যদি ভূমিক্ষয় হয়ে থাকে তাহলে কৃষিকাজ কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়ে। কিভাবে? কারণটা হচ্ছে যখন প্রাকৃতিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে মাটিগুলো প্রবাহিত হয়ে থাকে, এই মাটিগুলো প্রবাহিত হলে নিচের মাটিগুলো কিন্তু তুলনামূলক জৈব বা খনিজ বিভিন্ন প্রকার উপাদানের পরিমাণ কম থাকে, ফসল উৎপাদনের জন্য অনুপযুক্ত থাকে। সেজন্যই যখন ভূমিক্ষয় হয়ে থাকে তখন কিন্তু মানে কৃষিকাজের একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। পরেরটা দেখো, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়, অর্থাৎ মানুষ কিভাবে ভূমিক্ষয়ের জন্য দায়ী। একটু লক্ষ্য করে দেখো, আমরা যেটা বললাম যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মাটিগুলো কেটে অন্যত্র বিভিন্ন কাজে ব্যবহার করছে। আর এই বিভিন্ন কাজে ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় কি হচ্ছে কি মাটিগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। ফলে সেই সকল জায়গাগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে, সেই সকল জায়গাগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য বিভিন্ন ঘটনাই ঘটছে। যেমন আমরা যদি বলে থাকি নদী ভাঙন, তারপরে যদি বলে থাকি ভূমিধস, এরকম বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। পাশাপাশি মানুষের এই কর্মকাণ্ডগুলোর জন্য ভূমি আরও প্রাকৃতিকভাবেও গতিশীল হচ্ছে। প্রাকৃতিক ক্ষয়প্রাপ্ত হওয়াটাও গতিশীল হচ্ছে। পাশাপাশি ফসল উৎপাদনের ব্যাপকভাবে ক্ষতি হয়ে থাকে মানুষ কর্তৃক এই ভূমিক্ষয়ের ফলে। দেখো, মানুষের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করে আসছে। অর্থাৎ খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করে আসছে কৃষি সভ্যতার সূচনা লগ্ন থেকে। অর্থাৎ কৃষি সভ্যতা যখন থেকে সূচনা হয়েছে তখন থেকেই কিন্তু মানুষ মাটিকে প্রচুর পরিমাণে ব্যবহার করে আসছে। মাটিকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার কৃষিকাজে ব্যবহার করে আসছে। দেখো, ভূমিকর্ষণ, পানি সেচ, পানির নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের হচ্ছে মূল অংশ। ভূমিকর্ষণ মানে কি? আমরা গত ক্লাসে দেখেছিলাম, ভূমিকর্ষণ মানে হচ্ছে কি জমি চাষ, পানি সেচ দেয়া, পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল অংশ। এই কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে। অর্থাৎ কৃষির এই যে বিভিন্ন প্রকার কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে, আর এর ফলে মাটিগুলো আলগা হয়ে যাচ্ছে। ফলে ভূমিক্ষয়গুলো প্রাকৃতিক শক্তি তথা বৃষ্টি ও বাতাসের নিকট উন্মোচিত হচ্ছে এবং ক্ষয় হচ্ছে। অর্থাৎ এইগুলোর জন্য কি হচ্ছে, যে ভূমিগুলো কিন্তু উন্মুক্ত হচ্ছে, ফলে বাতাস দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। তারপরে বৃষ্টির পানি দ্বারা যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, এভাবে কি যে বাতাস এবং পানির নিকট হচ্ছে উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে। মাটিকে যত ব্যবহার করা হবে ততই এর ক্ষয় হতে থাকবে। অর্থাৎ মাটিকে আমরা যত বেশি পরিমাণে ব্যবহার করব ততই মাটি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুযোগ থাকবে, ফলে ক্ষয়প্রাপ্ত হবে। ভূমিক্ষয়ের কারণ আমরা দেখব, ভূমিক্ষয় কি কি কারণে হয়ে থাকে। দেখো, আমরা এখানে প্রায় 8টা কারণ দেখিয়েছি। ভূমিক্ষয় কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত বৃষ্টিপাত। আমরা জানি বৃষ্টিপাতের ফলে এক স্থান থেকে অন্য স্থানে বৃষ্টির পানি দ্বারা অর্থাৎ কি মাটি প্রবাহিত হয়, ফলে ভূমিক্ষয় হতে পারে। তারপরে ভূমির ঢাল, অর্থাৎ ভূমি যখন ঢালু হয় তখন কিন্তু বায়ু প্রবাহ বা বৃষ্টিপাত দ্বারা খুব সহজেই ঢালু অঞ্চলের মাটিগুলো অন্যত্র প্রবাহিত হয়, ফলে ভূমির ঢালের কারণে ভূমিক্ষয় হতে পারে। মাটির প্রকৃতি, যেমন দেখো এঁটেল মাটি, আমরা যে বিভিন্ন প্রকার মাটি দেখে থাকি, দোআঁশ মাটি, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি। এই যে দোআঁশ মাটি বা বেলে মাটি, এইগুলো বেশি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়।
কারণ দোআঁশ মাটি, বেলে মাটি তো অধিক পরিমাণ নরম, দোআঁশ মাটিও নরম, উন্মুক্ত থাকে। সে দোআঁশ মাটিও দেখা গেলো যে যথেষ্ট পরিমাণ উন্মুক্ত থাকে, কিছু পরিমাণ দেখা গেলো শুকিয়ে থাকে, বা খুব সহজেই পানির বা বায়ুর দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তার মানে মাটির প্রকৃতিও মাটি ক্ষয়ের একটি কারণ। শস্যর প্রকৃতি, অর্থাৎ শস্য কিন্তু এমন বিভিন্ন ধরনের শস্য একটা গুরুত্বপূর্ণ। যেমন দেখো যে কিছু শস্য আছে ডাল জাতীয় শস্য, এই ডাল জাতীয় শস্যগুলো যদি বপন করা যায় তাহলে পরে কি মাটির ক্ষয় কম হয়। কারণ কি, ডাল জাতীয় শস্যগুলো মাটির উপরে একেবারে মানে আস্তরণ তৈরি করে থাকার মতো অবস্থায় থাকে। কিন্তু অন্যান্য যে বিভিন্ন প্রকার শস্যগুলো, যে শস্যগুলোতে মাটি উন্মুক্ত অবস্থায় থাকার সুযোগ রয়েছে, সেই সকল শস্যগুলো চাষের জন্য মাটি ক্ষয় হতে পারে। তার মানে শস্যর প্রকৃতিও মাটি ক্ষয়ের একটি কারণ। জমি চাষের পদ্ধতি, আমরা জমি চাষের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। আমরা তার মধ্যে যে বিভিন্ন পদ্ধতিগুলো, যেমন আমরা বিভিন্ন সময় আমরা কি যে ফসল উৎপাদনের জন্য বিভিন্নভাবে চাষ করে থাকি। অর্থাৎ ধান আবাদের জন্য একরকম, ডাল আবাদের জন্য একরকম, গম আবাদের জন্য একরকম, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাষের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ চাষ দেওয়ার দরকার হয়। ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের জন্য বিভিন্ন পরিমাণ চাষ দেওয়ার দরকার হয়। তো যেই সকল ফসল উৎপাদনের জন্য অধিক পরিমাণ চাষ দেওয়া হয়, সেই সকল ফসল উৎপাদনের সময়ও কিন্তু মাটির ক্ষয়প্রাপ্ত বেশি হয়ে থাকে। তারপরে দেখো নিবিড় চাষ অর্থাৎ যেসব আমরা বাড়ির আশেপাশে অনেক সময় কি করি যে সবজি বাগান বা অন্যান্য কাজের জন্য যে নিবিড় চাষ অর্থাৎ যে নিবিড় ফসলগুলো চাষ করে থাকি, সেগুলোতে কিন্তু মাটি অত্যন্ত নরম থাকে। আর এই নিবিড় চাষের জন্যই দেখা যায় কি যে ভূমিক্ষয় হয়ে থাকে। বায়ু প্রবাহের জন্য ভূমিক্ষয় হয়ে থাকে, এটা আমরা মোটামুটি কথা সবাই জানি, এবং মানুষের বিভিন্ন কার্যাবলীর জন্য ভূমিক্ষয় হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম ভূমিক্ষয়ের বিভিন্ন কারণ। এবার আমরা দেখব ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিক, অর্থাৎ ভূমিক্ষয়ের ফলে কি ধরনের ক্ষতি হয়ে থাকে। দেখো, ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টি সমৃদ্ধ উপরের স্তরের মাটি অন্যত্র চলে যায়। অর্থাৎ ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টি সমৃদ্ধ মাটির অর্থাৎ উপরের স্তরটি অন্যত্র চলে যায়, ফলে মাটির উর্বরতা ব্যাপক অপচয় হয়। ভূমিক্ষয়ের ফলে মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়, ফলশ্রুতিতে ফসলের বৃদ্ধি ব্যাঘাত ঘটে। অর্থাৎ ভূমিক্ষয় হওয়ার ফলে যেহেতু মাটির উপরের স্তর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, ফলে আমরা জানি যে ফসল উৎপাদনের জন্য সবচেয়ে বেশি জৈব উপাদান বা অন্যান্য উপাদানগুলো কিন্তু মাটির উপরের স্তরেই থাকে। তো সেই জন্য এই স্তরের মাটি যখন অন্যত্র চলে যায়, তখন কি হয় যে পুষ্টি উপাদানের অভাব ঘটে, ফলে ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে নদী, নালা, হাওর, বিল ভরাট হয়ে যায়। অর্থাৎ ক্রমান্বয়ে যদি ভূমিক্ষয় হতে থাকে, ক্রমান্বয়ে ভূমিক্ষয়ের কারণে নদী, নালা, হাওর, বিল এগুলো ভরাট হয়ে যায়, ফলে দেশে প্রায়ই বন্যার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এতে ফসল, পশু পাখি, বাড়িঘরের অনেক ক্ষতি হয়ে থাকে। এতে ফসলের, পশু পাখির বা বাড়িঘরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। যখন দেখো যে আমরা জানি নদী, নালা, হাওর, বিল যখন ভরাট হয়ে যায়, তখন ধরো যে আমাদের দেশে যেমন দেখো যে আমাদের দেশে প্রতি বছরই প্রায় বন্যা হচ্ছে এখন। এর কারণ কি, নদী, নালা, খাল, বিলগুলো ভরাট হয়ে গেছে, ফলে বর্ষার সময় নদীতে যথেষ্ট পরিমাণ মানে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য সেই পানিগুলো বাইরে উপরের দিকে উঠে আসে, ফলে প্রায় প্রতি বছরই বন্যা হয়। এর কারণটা কি, ভূমিক্ষয় প্রাপ্ত হয়ে এইসব নদী, নালা, খাল, বিলগুলো ভরাট হয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকের দিনে এমন ক্ষতির অবস্থায় সম্মুখীন হচ্ছে বা প্রতি বছর বন্যার সম্মুখীন হচ্ছে। এরপরে দেখো, ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হওয়া, অর্থাৎ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে এর বিরাট অংশ নদীর তলদেশে জমা হয়। এতে নদীর গভীরতা কমে যায় এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটে। অর্থাৎ এতে নদীর গভীরতা কমে যাচ্ছে, ফলে নৌ চলাচলে বিঘ্ন ঘটে। এবং এটা তো বর্ষার সময় মানে কিছুটা চলাচল হলে পরেও দেখা যায় যে শীতের সময় তোমার নদী নালাগুলো শুকিয়ে চর পড়ে যায়, ফলে এমন হয় যে নৌ চলাচলের অবস্থায় থাকে না। প্রবাদে আছে যে উর্বর মাটির ক্ষয় মানে সভ্যতার ক্ষয়।
শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, একটা প্রবাদে আছে যে উর্বর মাটি ক্ষয়প্রাপ্ত হওয়া মানে হচ্ছে সভ্যতার ক্ষয়প্রাপ্ত হওয়া। তার মানে আমাদেরকে খেয়াল করতে হবে যে যেন কোনোভাবেই আমাদের এমন কার্যক্রম চালাতে হবে যেন আমাদের ভূমিগুলো ক্ষয়প্রাপ্ত না হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভূমিক্ষয়ের বিভিন্ন দিক শিখলাম। তোমাদের একটি প্রশ্ন থাকবে কি, যে HW হিসেবে, সবাই একটু খেয়াল করবে, HW হিসেবে তোমাদের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমরা কিভাবে ভূমিক্ষয় প্রতিরোধ করতে পারি। আবারও বলি, HWটা কি, আমরা কিভাবে ভূমিক্ষয় প্রতিরোধ করতে পারি। এই একটি সিঙ্গেল কোয়েশ্চেন, এর উত্তর তোমরা অবশ্যই HW খাতায় লিখে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।